তো অনেক লোক তো অনেক কথা বললো, তো আমি দুঃখের কথা বলি, নদী ভাঙনের ফলে কি হয় আমাদের। বিধানসভা 1 ওখানকার বিধায়ক হচ্ছে আমাদের অনন্ত কুমার ওঝা, যিনি বিজেপির। তিনি আমরাকে ঘুষপেটিয়া বলছে, ভাগ হতে দেব না। সত্যি কথা তো, আমরাও তো চাই বাংলা ভাগ না হোক। তাহলে বাংলা ভাগ যে হয়ে গেছে, আপনি ওটাকে কেন প্রতিরোধ করছেন না? 2.5 লক্ষ লোক যে চলে গেছে, আপনার 240 বর্গ কিলোমিটার জায়গা যে আপনি ঝাড়খণ্ডকে দিয়ে দিচ্ছেন কেন? এই হচ্ছে আমাদের পরামর্শ। মানে আমার জীবনে মানে অনেক ধরনের রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন ধরনের আঞ্চলিক সমস্যা, আসামে এনআরসি সমস্যা থেকে শুরু করে বিভিন্ন জাতপাতের সমস্যা দেখেছি। কিন্তু একটা রাজ্যের মানুষ হয়ে আরেকটা রাজ্যের কাছে পরিষেবা পাচ্ছে, এই রাজ্যের থেকে বঞ্চনা পাচ্ছে, এই ধরনের সমস্যা আমি বাপের জন্মে কোনোদিন শুনিনি। আজকে শুনলাম আর বলছেন ওনারা, আমি অবাক হচ্ছি। এটা নিয়ে আমি গ্রাউন্ড রিপোর্ট করব খুব শীঘ্রই আপনাদের ওখানে। মানুষ যতই কঠোরের থেকে কঠোরতম হোক না কেন, ওকে কাঁদতে হবে, চোখের জল ফেলতেই হবে। কেন? নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে যেনারা বসে আছেন, এনারা এসেছেন সুদূর মালদা থেকে কলকাতা ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনে অংশ নিতে, এবং তারা আগামী 25 তারিখ পর্যন্ত থাকবেন এখানে। একদিকে ফ্যাসিবাদ, আরেকদিকে নদীর প্রকোপে তারা ভেসে যাচ্ছেন, কয়েক যুগ ধরে উদ্বাস্তু হয়ে যাচ্ছেন, ভিটে মাটি সব তলিয়ে যাচ্ছে নদীর গহরে। আপনাদের মনে আছে সে ভূপেন হাজারিকার গান, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার, ও গঙ্গা তুমি বইছ কেন? ঠিক তাই গঙ্গার প্রকোপে মালদা জেলার ঝাড়খণ্ড সংলগ্ন কয়েকটি গ্রাম বা কয়েকটি ব্লকের মানুষ বিগত কয়েক দশক ধরে বা তার আগে থেকেই নদী আপন খেয়ালে চলে, কিন্তু মানুষের ঘর বাড়ি, ভিটে মাটি সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু এগুলো দেখার দায়িত্ব যাদের, তারা সেই দায়িত্বটা পালন করে না। সরকার আসে যায়, কিন্তু মানুষগুলোর জীবনে কিন্তু সেই দুর্দশা গোছায় না। আজকে আমরা কথা বলবো মালদা থেকে আসা, মালদা কালিয়াচক ব্লক 1, 2, 3 এরকম ভাবে রয়েছে বিভিন্ন ব্লক, এবং সেই এলাকার মানুষদের সেই দুর্দশার কথা শুনবো আমরা। এবং আমার চ্যানেলে সম্ভবত এটাই হচ্ছে একটা কোনো এলাকার গ্রাউন্ড রিপোর্ট বা কোনো একটা এলাকার মানুষের একটা জ্বলন্ত সমস্যা নিয়ে সম্ভবত এটা প্রথম ভিডিও। কারণ আমার চ্যানেলে আপনারা জানেন আগাগোড়াই বিভিন্ন বড় বড় রাজনৈতিক বা সামাজিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু, যেগুলো নিয়ে সাধারণত বিশ্লেষণ হয়। এই প্রথম মালদার ব্যাপারে এই প্রথম একটা ভিডিও, বাংলার একটা জ্বলন্ত সমস্যা, মানে আঞ্চলিক সমস্যার মধ্যে একটা জ্বলন্ত সমস্যা, যার কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি, কেউ করেনি। এবার বিষয়টা হচ্ছে, প্রথমে আমি আপনার নাম। আমার নাম তরিকুল ইসলাম, গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির মুখপাত্র। তো আপনাদের এখানকার যে সমস্যা, এই সমস্যাটা অ্যাকচুয়ালি কত দিনের, কত বছরের? শুনুন, গঙ্গা মানে আমি তো জানি না, মানে আমার যারা পূর্বে ছিল যুগ যুগ ধরে, গঙ্গা যেখানে থাকবে সেখানে ভাঙন হবে। তো গঙ্গার একটা নিয়ম আছে, এক পাড় ভাঙলে এক পাড় গড়ে। এটা আমরা শুনে এসেছি, দেখে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো ফারাক্কা ব্যারেজ, সাদের ফারাক্কা ব্যারেজ আমাদের যে হয়েছে, এই ফারাক্কা ব্যারেজের ফলে আমাদের দুর্দশা বৃহত্তর থেকে বৃহত্তর হয়ে গেছে, আর কি বেড়ে গেছে। কি বেড়ে গেছে? গঙ্গার পাড় ভাঙছে তো ভাঙছেই, আর ওই পাড় জাগছে না, মধ্যে চর হয়ে যাচ্ছে আর কি। এটা একটা হচ্ছে ব্যাপার। ঘটনা হচ্ছে যেটা প্রতি বছর মানে কাজ হচ্ছে না, সরকার টাকা স্যাংশন করছে না, এটা বলবো না, অবশ্যই করছে। উদ্দেশ্য কি এটা আলাদা জিনিস, কিন্তু টাকা স্যাংশন করছে। কি টাকা স্যাংশন করছে আপনারা শুনলে অবাক হবেন। আজ থেকে মানে আগে যে কত টাকা স্যাংশন হয়েছে ওটা আপনাকে আমি ক্যালকুলেটারে হিসাব করে বলতে পারবো না, ডিজিট শেষ হয়ে যাবে। 29খানা বোল্ডার পাথর, 3 পাহাড়ের পাথর এনে বোল্ডার ফেলেছিল, 29খানা ইস্পার আজকে নেই। অষ্টম রিটায়ার্ড বাঁধ, যে এম্বাঙ্কমেন্ট বাঁধ বলা হয় জল আটকাবার জন্য, সেটা নেই, সেটা বিলীন হয়ে গেছে। তো কত টাকা হতে পারে? এটা গেল আগের কথা। ইভেন আপনার 2023 এবং 24 সালে 140 কোটি টাকা আমাদের রাজ্য সরকার, কেন্দ্র নয়, রাজ্য সরকার খরচ করলো, কিন্তু তার বিন্দু মাত্র আপনি দেখতে পাবেন না। যে বছর কাজ করবে সে বছরই জলে চলে যাবে। তার নিয়ম কি হলো? ওরা কাজ করেছে কবে? যখন দেখছে বর্ষাকাল আসলো, 10% কাজ হলে ওটাকে যেন 100% দেখানো হয়। যে কোনো মন্ত্রী হোক, যেই চারে বসুক, মন্ত্রীর এই লেভেলটা লাগিয়ে সে কিন্তু 20 থেকে 30% টাকা আগে নিয়ে নেবে কন্ট্রাক্টরের কাছ থেকে, অফিসার নিয়ে নেবে। আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের ডি গ্রুপের অফিসারের বাড়ি দেখলে, টাকা দেখলে অবাক হয়ে যাবেন। আজকে আপনারা সিবিআই বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছে কেন্দ্রীয় সরকার বা মন্ত্রীদের,
যে কোনো আমলাদের বাড়িতে কেন হানা দিচ্ছে না আমাদের রাজ্য সরকার? ওরকম আমলাদের হানা দেখ, টাকা পাবে, ওই সব টাকাগুলা সব পার্সেন্টেজ নেই। 140 কোটি টাকার কাজ হয়েছে, আপনাদের একটু বিন্দু মাত্র দেখাতে পারবেন না, নেই, কাজ করছে না ওরা। এটা আমাদের নর্থ বেঙ্গলে অর্থাৎ উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই। গঙ্গা ভাঙনটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, ওই মানুষগুলোর কাছে, অফিসারদের কাছে, মন্ত্রীর কাছে, আমলাদের কাছে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে টাকা সরকার স্যাংশন করছে বছর বছর যেভাবে স্যাংশন করে, কিন্তু এই দুর্নীতিটা হচ্ছে কি একদম নিচুতলার ওই আমলা লেভেলে? নিচুতলা লেবার, শুনুন, লেবার থেকে শুরু করে আমলা, মন্ত্রী, যত কেউ আছে ওখানে পুরো। কেন বলছি? আমি এই জন্য লেবারদের বলছি, সত্যি কথা বলছি, আমি গ্রাস রুটে যেহেতু কাজ করি একদম 30-32 বছর ধরে, একটা লেবারকে বলা হলো বালির বস্তাতে গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে না, কিন্তু সরকার ধরেন টাকা স্যাংশন করে দিয়েছে, কাজ হবে। ওই লেবারকে বলা হলো যে তোমাকে আমি 5000 বস্তা দিলাম, তুমি বালি ভরে নৌকাতে করে এনে নদীর পাড়ে রাখবে। ও 1000 বস্তার মধ্যে 4000 বস্তাকে ভরে দিয়েছে, 1000 বস্তাকে 5000 বস্তা কমতি দিয়ে দিল। তাহলে কাজ ওকে কম করতে হলো, টাকাটা 5000 বস্তার পেয়ে গেল। এইগুলো দেখার কোনো ডিপার্টমেন্ট নেই? না, কোনো ডিপার্টমেন্ট আছে, ওই যে আপনার ডি গ্রুপ, তারা কি করেছে, স্যার আপনাকে আমি এই হাত টিপে দিল, এই সিজনে যা কাজ হবে আপনাকে আমি 5 লক্ষ কি 7 লক্ষ কি 10 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে দিল, বাস ইরিগেশন ডি গ্রুপের কর্মচারীদের টাকা দিয়ে দিল। এটা গেল দুর্নীতির পার্ট। কিন্তু এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে ধরুন নদী যে ভাঙন হচ্ছে, আপনি বলছেন যে একদিকে ভাঙন হয়েই যাচ্ছে কিন্তু উল্টো দিকে চর যাচ্ছে না, মাঝখানে পলি জমে জমে কিছুটা হয়তো হচ্ছে, কিন্তু এই যে মানুষগুলো, হাজার হাজার মানুষের জমি ঘর বাড়ি যেগুলো বিলীন হয়ে যাচ্ছে নদীতে, সেই মানুষগুলো থাকছে কোথায়, যাচ্ছে কোথায়? এদের যখন গঙ্গা ভাঙন হয়, এদের যদি দুর্দশা দেখেন আপনি, যে কোনো মানুষ যতই কঠোরের থেকে কঠোরতম হোক না কেন, ওকে কাঁদতে হবে, চোখের জল ফেলতেই হবে। কেন? একটা মানুষের বাড়িতে 10খানা লাঙ্গল, 10টা লোক কাজ করতো, যাদের 50 বিঘা 100 বিঘা সম্পত্তি ছিল, আমবাগান ছিল, তারা ভিখারি হয়ে গেছে। তারা যখন বাড়িঘর ভেঙে অন্যত্র রাখলো, আবার দেখা গেলো যে ওই জায়গাটাও ভেঙে চলে গেল। হতে হতে হচ্ছেটা কি, 10% লোক যাদের ছেলে মেয়ে চাকরি করে, যাদের ছেলেরা হয়তো একটু ভালো কাজ করে, যারা সার্ভিস হোল্ডার, তারা হয়তো জমি কিনে আর একটা জায়গাতে চলে গেল। কিন্তু 80% বা 90% মানুষ আবার যে চর জেগে উঠলো গঙ্গাতে ধরুন, বা নদীর পাড়ে বাড়ি করে দিল, বা অন্যত্রই চলে গেল। ওদের এখনো আপনাকে বলি, আমার দেখা রতুয়া থেকে শুরু করে আপ টু শামশেরগঞ্জ পর্যন্ত, মালদা মুর্শিদাবাদের কমসে কম 30 থেকে 35,000 লোক উদ্বাস্তুর মতো হয়ে আছে, বাড়ি ঘর করতে পারেনি, কেউ খোলা আকাশের নিচে অন্যের আমাগানে PWD বসবাস করে। আমাদের বক্তব্য যে আপনাকে বলে রাখি, আপনাদের মাধ্যমে মানুষকে বলবো, এটা যেন বেশি করে মানুষকে প্রচার করে। কোনটা? এই গঙ্গা নদী হচ্ছে জাতীয় নদী, এই জাতীয় নদীর কাজ কে করবে? কেন্দ্র। তুমি বলছো যে আমি এই করবো, মন্দির করছো তুমি, কেন্দ্র সরকার, তুমি মানুষকে বাঁচাবে না, আগে মন্দির করছো। তোমার মন্দিরে কে মাথা ঠুকতে যাবে? আগে মানুষ থাকবে, তাহলে না। ওখানে যখন গঙ্গার ভাঙন হয়, তখন না হিন্দু মানে, না মুসলিম মানে, না জৈন মানে, না খ্রিস্টান মানে। মন্দিরও পড়েছে, মসজিদও পড়েছে, হাটও পড়েছে, বাজারও পড়েছে, বাড়িঘর পড়েছে, সব পড়ে গেছে। আগে তুমি গঙ্গা ভাঙনটাকে প্রতিরোধ করো। তো কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে বলছি আমি পরিষ্কার করে, যে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধটা করুক কেন্দ্রীয় সরকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমি মানবিক মুখ্যমন্ত্রী, আমরাও বলছি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি ওই মানুষগুলো যে খোলা আকাশের নিচে উদ্বাস্তুর মতো পড়ে আছে, তাদের পুনর্বাসন কেন করছেন না? আপনি কেন করাচ্ছেন না? আপনি বড় বড় কথা বলছেন, আপনাকে দয়া করে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আমরাও আপনাকে ভোট দিয়ে পাস করিয়েছি, আপনার মন্ত্রীকে আপনার ভোট দিয়ে পাস করিয়েছি, আপনি দয়া করে আপনার টাকা স্যাংশন বন্ধ করুন গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য। যে টাকাটা দিচ্ছেন সে টাকাটা দিয়ে আপনি জমি কিনে পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করুন। পূর্ণ পুনর্বাসন কি, এটা যদি আপনাদের না বলি তাহলে বুঝতে পারবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার পাড়া গ্রামের ভাই বোনেরা যাদের গঙ্গা নদীতে বাড়ি পড়ে যায়, তারা পাড়া গ্রামের, তাদের 2টো ছাগলের দরকার, একটা গরুর দরকার, 2টা মুরগি পুষবে, তাহলে 2 কাঠাতে হবে না, আমি 5 কাঠা জায়গা দেবো। 5 কাঠা আপনি জায়গা দিন, তাদের ঘর 2টো বেডরুম করে দিন, রান্নাঘর করে দিন, বাথরুম করে দিন, পানীয় জলের ব্যবস্থা করে দিন, ফাঁকা রাস্তা করে, ইলেকট্রিক করে দিন, 500 পরিবার বা 300 পরিবার স্কুল করে দিন, এইভাবে সিস্টেম করে দিন। আপনি কেন ফালতু টাকা খরচ করেছেন? আপনি 140 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা কেন দিচ্ছেন? দয়া করে দিবেন না।
আপনাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করবো, আপনি একবার মালদা জেলায় আসুন, মানিকচকে আসুন, গোপালপুরে আসুন, পঞ্চন্দ্রপুরে আসুন, বীরনগরে আসুন, ভুতনিতে আসুন, রত্ততে আসুন, মালদা জেলার যে কোনো ভাঙনের এতে এসে আপনি একবার দেখে যান ওই মানুষগুলা কি অবস্থাতে আছে। তারপর আপনাকে ভোট দেয়, আর ভোট না দেয় তো আপনার এমএলএ কি করে পাস করছে, আমরা এই মন্ত্রী কি করে পাচ্ছি, তাহলে আমরাই ভোট দিচ্ছি দিয়ে পাস করাচ্ছি আপনাকে। কিন্তু আপনি দয়া করে আর টাকা গঙ্গা ভাঙন প্রতিরোধের নামে দিবেন না, আপনি পূর্ণ পুনর্বাসনের নামে দিন। এটা হচ্ছে রাজ্য সরকারকে, এটা গেল ভাঙনের পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে চর সমস্যা, যে চরটা ধরুন আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মানে পশ্চিম দিকে হচ্ছে, আগে ছিল বিহার, এখন হচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড থেকে ভাঙতে 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 মালদার দিকে আমাদের জমি 14 থেকে 17 কিলোমিটার অ্যাপ্রক্স গঙ্গা নদী ভেঙে চলে এসছে। তাহলে আমরা সরতে সরতে চলে এসেছি, ওইখানে 26খানা চর জেগে উঠেছে, 26খানা 26। ওই 26খানা চরের মধ্যে আপনার 6খানা চরে লোক বসবাস করে, কত 2.5 লক্ষ লোক। দুঃখের বিষয় বলছি আপনাকে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। 2.5 লক্ষ লোকের একটিও হাই স্কুল নেই, একটিও স্বাস্থ্যকেন্দ্র নেই, একটিও কলেজ নেই, রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আমাদের আপনার পশ্চিমবঙ্গ সরকার করেনি। এরা যখন করেনি তখন কি করেছে ঝাড়খণ্ড সরকার, ওরাকে এপিক কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, শুধু রেশনটা দেয়, আর আপনার প্রাইমারি যেটা শিক্ষা সেটা দেয়। আর উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েকে যখন ভর্তি করতে যায় তখন বলে যে 1932 সালের আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে। ওই মানুষগুলো 1932 সালের ডকুমেন্টস যখন খুঁজতে যাচ্ছে তখন তো বেঙ্গুলের জায়গা, ওরা কোথায় পাবে? বলছে আপনার ছেলেকে ভর্তিও নেব না, আপনার এখানে ঝাড়খণ্ডে চাকরিও পাবে না। পরিষ্কার কথা, তাহলে ওই মানুষগুলো যাবে কোথায়? দর্শক, আমার একটা ধারণা, দীর্ঘদিন ধরে এনআরসি বিরোধী কাজ করতে গিয়ে অনেক রকমের ডকুমেন্টের কথা শুনেছি, কিন্তু এটা দেশের মানে এটা আসাম নয়, এটা বাংলা এবং ঝাড়খণ্ড একটা সংলগ্ন জায়গা, যেখানে ভাঙতে ভাঙতে চর জেগেছে, মানুষ চরে গিয়ে বসেছে, সেটা পুড়ে গেছে ঝাড়খণ্ডের মধ্যে। এবং সেখানকার মানুষ পড়াশোনার জন্য যখন যাচ্ছে তখন বলছে 1932 সালের ডকুমেন্ট। এটাই নতুন ধরনের ঘটনা শুনলাম। এই নিয়ে আমি গ্রাউন্ড রিপোর্ট করব খুব তাড়াতাড়ি, আমি যাব এই অঞ্চলে, কারণ ওই অঞ্চলে এই ভাঙনটা আমি শুনেছি, হয়তো খবরে আংশিক দেখেছি, কিন্তু কোনোদিনই সরাসরি আমি চোখে দেখিনি। কারণ এখানে শুনছি প্রায় 15 কিলোমিটার পর্যন্ত ভাঙতে ভাঙতে গঙ্গা কিন্তু এদিকে চলে এসেছে, অর্থাৎ মালদার একটা বৃহৎ অংশ ভেঙে বলা যায় ঝাড়খণ্ডের চরের দিকে জেগে উঠেছে, তাই তো? না, একটা তো সীমানা রয়েছে, আমাদেরই জায়গাটা আমাদের, মৌজাও আমাদের, জমিও আমাদের, সব আমাদের, লোকগুলো আমাদের। কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে, এরা বলছে যে মেন স্ট্রিম হচ্ছে সীমানা। আমরা বলছি না, এটা হতে পারে, এটা অন্য, এটা হচ্ছে কোথাকার ওই অন্য কান্ট্রি। যদি বাংলাদেশ হয়, নেপাল হয়, আর ইন্ডিয়া হয়, ভুটান হয়, ইন্ডিয়া হয়, বাংলাদেশ হয়, এটার ক্ষেত্রে হবে। আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি কোনো রাজ্যের হয় সেটার ক্ষেত্রে নয়। সেটা পূর্বে যখন আপনার নির্ধারিত হয়েছিল সীমানা, সেটা হবে ফিক্সড, ওইটা আমাদের জায়গা। এখন ধরুন আমার বাড়ি ছিল ওই জায়গাটাতে, নদীতে পড়ে গেল, আমি চলে আসলাম এখানে, আবার চর উঠলো, ওই জায়গাটা যাবো, তো জায়গা তো আমাদেরই, মৌজাও আমাদের, সবই আমাদেরই জায়গা। কিন্তু আমাদের কেন রাজ্য সরকার এটা করছে না জানি না। আরেকটা মজার জিনিস দেখেন, 2000 সালের আগে WBLR Act 11(a) ধারাতে বলা ছিল 20, ওটা আগের আইন ছিল, বহু পুরনো, যে ওখানে বলা ছিল যে জমি গঙ্গা নদীতে পড়ে ভেঙে চলে যাবে, 20 বছরের মধ্যে যদি পুনরায় ওই জমিটা উঠে চর হিসাবে জায়গা উঠে, তাহলে যে রায়তের ছিল সে রায়তের রইল বা রইবে, একদম পরিষ্কার ভাষাতে লেখা আছে। কিন্তু দুঃখের বিষয়, বামফ্রন্ট সরকার তথাপি তখন ওরা আইন বিধানসভাতে পাস করে নিল, বদমাশি করে লুকিয়ে, তখন তো আপনার অত মিডিয়া ফিডিয়া ছিল না, করে নিল, নিয়ে কি করলো, WBLR Act 12(b) ধারা লাগিয়ে দিলে করলো, জমি যদি এখন পড়ে যায় এখনই ভেস্ট হয়ে যাবে। দেখেন বদমাশিটা কি করলো, ওখানে করে দিল 61, মানে গঙ্গা নদীতে পড়ে গেছে, এবং 65 যখন হচ্ছে তার 65 করছে না, জমি রেকর্ড হচ্ছে না, রেজিস্ট্রি হচ্ছে না, ওই মানুষগুলো কোথায় যাবে তাহলে? না, সিপিএম তৃণমূল শুনেছি একটা লুম্পেন পার্টি, গুন্ডা মাস্তানদের পার্টি, ঠিক আছে। সিপিএম তো গরিবদের পার্টি শুনেছিলাম, বাংলা মানুষ বিশ্বাস করতো। সে এই ধরনের আইন পাশ করেছে যে গঙ্গায় তলিয়ে গেলে একবারে সেই জমি উঠে গেলে সেটা আর সে পাবে না তার জমি, এই ধরনের। তার জন্য আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে,
আপনি মালদা জেলার ভাঙন চর সমস্যা নিয়ে একটু নজর দিন, আর 11 নম্বর ধারাকে পুনরায় ফিরিয়ে আনুন, 12 নম্বর ধারাকে বাতিল করুন, এটা আপনার কাছে অনুরোধ। হ্যাঁ, আপনার বিধানসভাতে পাস করুন এটা। একদম। দেখি আর নতুন নতুন কিছু বলবেন? আপনি সামনে চলে আসুন একটু। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইরফান আলী। আমি ঠিকানা কি দেবো এটা আপনি আমার বক্তব্যই বুঝতে পারবেন যে আমি কি। তো আমার নামটা মোহাম্মদ ইরফান আলী। আপনি থাকেন কোথায়? আমি আমার ব্রিটিশ পিরিয়ড থেকে আজকে তারিখ পর্যন্ত যে ভূখণ্ডে আমার ঠাকুরদারা, বাবারা, মায়েরা বসবাস করেছে, যে মৌজাতে আমার বাড়ি ছিল, আজকের তারিখ পর্যন্ত ওই মৌজাতে আমার বাড়ি আছে। কিন্তু গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের ফলে কখনো পশ্চিম পার, কখনো পূর্ব পার, এইভাবে 2-4 বার কাটাকাটির পর প্রায় 60 বছর থেকে আমরা স্থায়ীভাবে গঙ্গা নদীর পশ্চিম পারে আমরা 22টা মৌজা স্থায়ীভাবে জেগে উঠেছে। ওই 22টা মৌজায় প্রায় 2.5 লক্ষ লোক আমরা বসবাস করি প্রায় 60 বছর থেকে। দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গ সরকার উদাসীনতার কারণে এবং মালদা জেলার প্রশাসনের উদাসীনতার কারণে 1968 থেকে নিয়ে 70-71 মধ্যে আমাদের ওই এলাকার লোকের ভোটার সূচি থেকে নাম হটিয়ে দেয় এবং রেশন কার্ড থেকে আমাদের নাম হটিয়ে দেয়। আমাদের ওই এলাকায় এখনো ওই এলাকার যে স্কুলগুলো ছিল এখন বর্তমানে আমাদের মালদা জেলার পূর্ব পারে, কিন্তু ওই মৌজাগুলো বর্তমানে পশ্চিম পারে। এইবার 1974-75 সালে সেই সময় বিহার সরকার মানবতার খাতিরে আমাদের ওখানে 6খানা প্রাইমারি স্কুল করে এবং ভোটার লিস্টে নাম করে। 1974 সালে 1974 সালে আমাদের বিহার সরকার আমাদেরকে ভোটার লিস্টে আমাদের নামভুক্ত করে এবং 2% লোকের রেশন কার্ড করে। বাস এতটুকুই আমরা পরিষেবা পেলাম। তারপরে আর কিছুদিন পর ওখানে আমাদের বিহারের আসমান রেজিস্ট্রি হয়। যে মৌজাটাতে আমরা বসবাস করছি ওই মৌজা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের বাংলার ভূমির অ্যাপসে আইনের মতন চকচক করে দেখা যায়। আমরা আজ পর্যন্ত ওই ভূমিগুলো মালদা জেলার মোথাবাড়ি, কালিয়াচক, রতুয়া, মানিকচক এইগুলোতে রেজিস্ট্রি করি কেনা বেচা হয়। বাঙ্গাল সরকারকে আমরা জমি রেজিস্ট্রি ফি দিই। শুধু 68-র পর পশ্চিমবঙ্গ সরকার ওই জমির যেটা খাজনা বলি, খাজনাটা আমাদের নাই না, স্বীকৃতি ঘোষণা করে দেয়। কিন্তু অনলাইনে স্বীকৃতি লেখা নেই। অনলাইনে লেখা আছে ডাঙ্গা, চামা বা বেলে। হ্যাঁ, সেই রেট অনুসারে আমাদের রেজিস্ট্রি হচ্ছে। আর তারপরে বিহার সরকার থেকে ঝাড়খণ্ড আলাদা হলো। আমি কি বললাম যে ব্রিটিশ থেকে নিয়ে আজ পর্যন্ত ওই মজাতে আছি। আমার পারানপুর সিটে 7টা সিট, যখন গঙ্গা নদী 1 নম্বর সিটে তখন আবার 7 নম্বর সিট জায়গা গেলো, তখন আমার বাড়ি 7 নম্বর সিটে। আবার যখন গঙ্গা নদী 7 নম্বর তখন 1 নম্বরে। এইভাবে 2-3 বার কাটার পর আমরা স্থায়ীভাবে আছি। আবার আমরা যখন পুরোভাবে আমরাকে পশ্চিমবঙ্গ সরকার আমাদের নাম হটিয়ে দিল, রাখলো না, তখন আমাদেরকে আংশিক আমাদেরকে বিহার সরকার পরিষেবা দিল। তারপরে ঝাড়খণ্ড সরকার আমাকে প্রশাসনিক পরিষেবা দিচ্ছে এসএসএর মাধ্যমে, সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে। 2003-এ সেই সময় ঝাড়খণ্ড সরকার 1 কিলোমিটার অন্তর যেখানে 40 জন ছেলে থাকবে সেখানে একটা প্রাথমিক বিদ্যালয় দেওয়া হবে। সেই অনুসারে 2003-এর পর ওখানে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় হয়েছে। ওখানে কোনো হাই স্কুল, কলেজ নাই। বাম সরকার ছিল তো, ওই সময় বাম সরকার কিছু করেনি। হ্যাঁ, কিন্তু এই জন্য সেই সময় আমাদের ওখানে শিক্ষার অভাব ছিল। আমাদের আন্দোলন করে সেইটা জিনিস আমাদের ছিল না। আমরা যে আন্দোলন করে, যে আমাদের দাদা পড়দাদারা যে আন্দোলন করে মালদার কাছে বা পশ্চিমবঙ্গ সরকার কাছে যে কেন আমার কাছে ছাটা হলো, এই আন্দোলন করার মতন আমাদের কোনো লোক ছিল না। কেননা সেই সময় তারা কাটা পরিবার, তারা পীড়িত পরিবার, এই জন্য ওরা আন্দোলন করতে পারেনি। এইবার বর্তমানে আমাদের ঝাড়খণ্ড সরকার ওখানে আমরা পূর্ণ সব দিচ্ছে, রাস্তাঘাট সবই আছে, কিন্তু যে সাংবিধানিক মূল অধিকার, সেই মূল অধিকার থেকে আমরা বঞ্চিত। সেই অধিকার হচ্ছে কি, আমার ওখানে হাজারো সংখ্যায় এমএসসি, এমএ, বিএ, বিএসসি, বিএড, টেট, এমটেক, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার এই মতো ডিগ্রি নিয়ে বসে আছে। কিন্তু ঝাড়খণ্ড সরকার আইন পাস করেছে যেটা ওখানে অনিবার্য, যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, এই 3টা সার্টিফিকেট যে কোনো ভ্যাকেন্সি ভরতে গেলে কম্পালসারি লাগবেই। এবার পশ্চিমবঙ্গের যে আমরা যা দেখছি, এখানে প্রধানরা যদি লিখে দেয় যে রেসিডেন্স প্রমাণ করে দিল, ওটাই সরকারের কাছে মান্য। কিন্তু আমাদের ঝাড়খণ্ড সরকার আইন পাস করেছে জমিনের আধার পর, জমিনি কাগজের আধার পর অনলাইন আমাকে সেই সার্টিফিকেট নিতে হবে। আমাকে 1932 সালের খ্যাতেনি রাইয়াতে দেখাতে হবে যে আমি ঝাড়খণ্ডের কি না। তা আমি বাংলাদেশ থেকে আগত নয়, পাকিস্তান থেকে আগত নয়, মিয়ানমার থেকে আগত নয়, আফগানিস্তান আগত নয়, আমরা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভূখণ্ডে আমাদের বাড়িঘর,
আমাদের বেশভূষা ভাষা বাঙালি। আমি যেমন আমার ভাষা, আমি লেখাপড়া করছি হিন্দিতে, কিন্তু আমি মাতৃভাষা হিসেবে বাংলা বলতে পারছি। সে আমি শুদ্ধ না বললেও আমি মাতৃভাষাটাকে আমাদের ওই এলাকায় বলে, আমি মাতৃভাষা হিসেবে আপনার সঙ্গে আমি কথা বলছি। তো আমরা তো বাঙালি, তো আমাদের ডকুমেন্টস আছে ব্রিটিশ থেকে নিয়ে আজকে 1922 সালে যখন রেকর্ড হয় সিএস, সেই পর্চা নকশা আমাদের কাছে আছে। আরএস হয় 1960 সালে, 57 হয় পাবলিশড হয় সাইটে, তার নকশা পর্চা আমাদের কাছে সব কিছু আছে। এলআরের আমাদের কাছে নকশা পর্চা সব কিছু আছে, সেটা আছে মালদার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, ঝাড়খণ্ড সরকার নয়। সেই হিসাবে মালদা পশ্চিমবঙ্গের কাগজকে বর্তমান ঝাড়খণ্ড সরকার ইগনোর করছে, মান্যতা দিচ্ছে না যে এটা কাগজ আমাদের ঝাড়খণ্ড নয়, সেই হিসাবে তোমাদেরকে নিবাস মতো দেওয়া হবে না। না দেওয়ার কারণে আমরা যে কোনো ভ্যাকেন্সি থেকে বঞ্চিত। তাই আমরা এই যে সুদূর এলাকা থেকে এসছি, বর্তমানে আমরা এই যে বললাম অ্যাড্রেস আমার কি, বর্তমানে আমার প্রশাসনিক অ্যাড্রেস হচ্ছে ঝাড়খণ্ড, রাজমহল বিধানসভা, রাজমহল লোকসভা, থানা রাধানগর, জেলা সাহেবগঞ্জ, পারামণ্ডল সান্থাল পারগনা দুমকা। কিন্তু বাঙালি হিসাবে আমার ল্যান্ড হিসাবে আমি আমার জেলা মালদা, আমার কমিশনার দার্জিলিং, আমি পশ্চিমবঙ্গের, কিন্তু প্রশাসনিক আমি ঝাড়খণ্ডের। কিন্তু এই যে আমি বললাম যে মূল অধিকার শিক্ষার জন্য, আমি শিক্ষা অর্জন করে আজ আমি আমার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না একমাত্র নিবাস সার্টিফিকেট পাওয়ার জন্য। তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করে প্রার্থনা করছি, বা আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের আওয়াজটুকু আপনি তুলে ধরুন যে পশ্চিমবঙ্গ সরকার আপনি আমার জমির রেজিস্ট্রি ফি নিচ্ছেন, আমরা ওখানে খাজনা দেওয়ার জন্য প্রস্তুত, আপনি খাজনা নিন এবং আমরাকে পূর্ণ পরিষেবা দিন। আর যদি আপনি পূর্ণ পরিষেবা দিবেন না, তা আমিও মানুষ, আমারও ছেলেমেয়েরা চাই যে শিক্ষা দীক্ষা করা আছে, আমরাও যেন চাকরিতে জয়েন করতে পারি, একমাত্র নিবাসের জন্য পাচ্ছি না। যদি আপনি আমাকে পূর্ণ পরিষেবা দিবেন না পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আমাদের ওই 22টা মৌজার যে কাগজ আপনি ঝাড়খণ্ড সরকারকে ট্রান্সফার করুন, তাহলে সেই আধারে আমরা ঝাড়খণ্ড সরকারের কাছে পূর্ণ অধিকার আদায় করতে পারবো এবং আমাদের যে শিক্ষিত ছেলেরা বেরোজগার করছে আমরাও চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো। তাই আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করতে এসেছি এবং আমরা ওই জন্য এসেছি এবং আমরা ডেপুটেশন দিতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে, মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যপালকে যে আমাদের কাগজ ট্রান্সফার করেন, নচেত আমরাকে পূর্ণ পরিষেবা দেন। আমরাও মানুষ, আমরাও আপনাদের মতন, মানে আমরা তো বাঙালি, আমরা কেন আমরাকে ভাই স্বীকার করছেন না? আমি তো স্বীকার করছি আপনারা ভাই আমাদের। এই হচ্ছে আমাদের মানে আমার জীবনে মানে অনেক ধরনের রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন ধরনের আঞ্চলিক সমস্যা, আসামে এনআরসি সমস্যা থেকে শুরু করে বিভিন্ন জাতপাতের সমস্যা দেখেছি। কিন্তু একটা রাজ্যের মানুষ হয়ে আরেকটা রাজ্যের কাছে পরিষেবা পাচ্ছে, এই রাজ্যের থেকে বঞ্চনা পাচ্ছে, এই ধরনের সমস্যা আমি বাপের জন্মে কোনোদিন শুনিনি। আজকে শুনলাম আর বলছেন ওনারা, আমি অবাক হচ্ছি। এটা নিয়ে আমি গ্রাউন্ড রিপোর্ট করব খুব শীঘ্রই, আপনাদের ওখানে যাবো আমি। আরেকটা হচ্ছে বর্তমানে আমাদের ওখানকার যে বিধায়ক, রাজমহল বিধানসভা 1, ওখানকার বিধায়ক হচ্ছে আমাদের অনন্ত কুমার ওঝা, যিনি বিজেপির। তিনি আমরাকে ঘুষপাটিয়া বলছে, বাংলাদেশি ঘুষপাটিয়া। এই যে আমরা ওখানে 2.5 লক্ষ মানে বসবাস করছি, তার মধ্যে মেজরিটিটা হচ্ছে আমাদের মুসলিম, আর আমরাকে ঘুষপাটিয়া বলছে। আমরা ঘুষপাটিয়া নয়, আমরা বাংলাদেশি নয়। ব্রিটিশ 1889 সাল থেকে নিয়ে আজকে তারিখ পর্যন্ত আমাদের কাছে এ টু জেড জমির কাগজ রয়েছে। আমরা পূর্ববঙ্গ থেকে আগত লোক নয়, আমরা ঘুষপাটিয়া নয়। এই বলে আমরা কে বলছে এরা ঘুষপাটিয়া। এই বিবাদে আমরা আরো ভুক্তভোগী। আর একটা জিনিস, আমাদের দাদা পরদাদারা যে নামকরণ ছিল, তো আমার নামে আলী, মোহাম্মদ ইরফান আলী, আমার বাবার নাম লেখা আছে ফরজন শেখ। ওখানে আমরা ওই টাইটেলের পার্থক্য বুঝতাম না, কেউ আলী দিল, কেউ শেখ দিল, কেউ মানে আবার আর কিছু রহমান দিল। এটা নিয়ে যে এই বিজেপি সরকার যে এনআরসি সিএএ যে রায় করছে, নামের তফাৎ হচ্ছে, এইগুলো আমরা আরো ভয়ভীত হয়েছি। কিন্তু এটা বাস্তব কথা, ওখানে একটাও আমাদের ওখানে কোনো বাংলাদেশি নয়, আমরা পশ্চিমবঙ্গের মালদা জেলার। আপনাদেরকে আমি সত্যি বলতে আমার জীবনে আমি এত ভিডিও করেছি, এত রকমের ইন্টারভিউ নিয়েছি, এত রকমের গ্রাউন্ড রিপোর্ট করেছি, কিন্তু এই ধরনের সমস্যা আমি এর আগে শুনিনি, দেখিনি। আজকে শুনলাম, এরপরে সরাসরি গিয়ে আমি ওখানকার গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আমি দেখছি আর কারো নতুন কিছু খবর। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? My name is Rohul Amin. I come from Jharkhand. झारखंड থেকে? Yes. हिंदी में बोलिए।
বাংলাতে বলুন। ইংরেজিতে বলবে, আপনি বুঝবেন যে কতটুকু শিক্ষিত আছে। ও, বিষয়টা হচ্ছে বাঙালি বাধ্য হয়ে ঝাড়খণ্ডে মানে পড়াশোনা করছেন বা থাকছেন, যাই হোক এখন পরিস্থিতি ভবনে। Thank you. I come from Jharkhand. It's a beautiful place, proper place for industry. Here the industry is important, but due to over the hill area and the forest, the state is not developing word of education, lack of brain. This is not factor. I am coastal area, living in coastal area of Sahibganj district. I come from Rajmahal, is a sensitive place. The problem here, due to Ganga Katao, Ganga is coming from Himalaya, you know. Ganga is coming from Himalaya, flowing to touch some parts of Bihar, some parts of Jharkhand, little parts of Jharkhand, some parts of Bihar. And we are living there, my father, my grandfather and his father living, no problem. We have to fight, unite all the people, arise the question in assembly and parliament. This is my question. Due to Ganga Kata, all the people they are in helpless condition near the river. This is big question. Actually, the underwell thought out strategy by planning Jharkhand government trying to prove landless the people of my area. Due to change in the flow of river Ganga, in the last 100 years, there has been a lot of change in the demography of the Ganga coastal area of Sahibganj district. During this period, 30 revenue Mauza of Kaliachok police station of Malda district of Bengal, 19 revenue Mauza of Manikchok police station have flowed from the Ganga and become a large area in the Ganga coastal area of Sahibganj district. The residents of this 49 Mauza have come to this site at coastal area of Sahibganj district. The problem, why did the government of Jharkhand stop mutation? Why did the government of Jharkhand stop taking rate and one registry of land? This is my question, sir. Thank you. আপনারা বুঝতে পারছেন যে সাহেবগঞ্জ বা এই যে যেখানে গঙ্গা ভাঙন হয়েছে, বাধ্য হয়ে পরিষেবা নিচ্ছেন ঝাড়খণ্ডে, সেখানে মানুষ কতটা শিক্ষিত। তিনি সম্পূর্ণ ইংরেজিতে বললেন যে সেখানকার কি সমস্যা, যে কথাগুলো আগের বক্তারা বলেছেন, বক্তব্য রেখেছেন, সেই একই জিনিস তিনি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে বললেন। ফলে বুঝতে পারছেন সেখানকার মানুষ কতটা শিক্ষিত। And this is the allegation. Anant Ojha openly speaking intruders coming from Bangladesh. This is the allegation. We are living in Jharkhand and related with connected with Bengal, and we are living in near the river. All the people there in helpless condition, making houses homeless again and again. Neither intruders coming from Bangladesh nor intruders living in the place of Rajmahal. But allegation Anant Ojha is speaking intruders coming from Bangladesh. This is my question. তো ওখানকার বিজেপির এমপি বলছেন যে তোমরা বাংলাদেশি, যেহেতু চরে বসবাস করছো, এখন কিছুটা ঝাড়খণ্ডের সাথে পরিষেবা পাচ্ছেন। তো ওখানকার বিজেপির এমপি তিনি বলছেন, অনন্ত ওঝা তিনি বলছেন যে তোমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। যাই হোক, এই টপিক নিয়ে আমি আপনাদেরকে রীতিমতো গ্রাউন্ড রিপোর্ট আমি খুব শীঘ্রই দেব এবং এই শীতের মধ্যেই ওখানে যাব এবং এই পুরো বিষয়টা নিয়ে আমি পুরো এলাকা ঘুরে ওখানকার পরিস্থিতি দেখব, সচক্ষে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এরপরে আর কি আছে দেখুন। বলুন, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ তজবুল হক। আমরা এই যে আমি পূর্ব বক্তা যে বলে গেল, বারবার এক কথাকে দৌড়াতে যাচ্ছি না, নতুন কিছু বলছি যে আমি এই আমার জীবনে আমি এই যে বলতে চাইছি যে এই রকম সরকার বা পশ্চিমবঙ্গ সরকার এত উন্নত মানের শাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও নিজের জমি নিজের এরিয়াকে ছেড়ে দিল, এই 22টা মৌজাকে ছেড়ে দিল। আমরা বাঙালি এখন যা, এর আগে আমাদের প্রবলেম হচ্ছিল না, যখন এই রেসিডেন্সি সার্টিফিকেটের জন্য 32 করতে চাইলো তখন আমাদের সমস্যা বেশি হয়ে গেল। আর এখানকার এমএলএ তো ওটা বলছেই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সম্পূর্ণ জমি সম্পূর্ণ কাগজ আপনার ওয়েস্ট বেঙ্গলের কালিয়াচক থানার, এখন মোথাবাড়িতে আমাদের রেজিস্ট্রি হয়। এখন শুনছি নাকি ওটাও কিছুদিন পরে বন্ধ হতে চলেছে, কারণ নদীর এর আগে নাকি 2টা ধারা ছিল, আমরা জানতাম না। ওই ধারাটা ছিল 11 এবং 12। 11 ধারাতে আমরা ওইখানকার কিছু জমির, হালকা জমির আমরা হিয়ারিংয়ের টাকাও পেয়েছি গঙ্গার মানে ওই পারে থাকা সত্ত্বেও। কিন্তু 2003-এ যে একটা ধারা তৎকালীন সরকার বামপন্থ সরকার নাকি বদলে দিল, 12 লাগিয়ে দিল। তো এরা সবচেয়ে বড় অন্যায় করলো যে এমনি আমরা বাঙালি ভিটে মাটি হারা হলাম, তার সাথে আমাদের জমিটাও খাস করে দেবে। এর প্রতিবাদে আমরা এখানে এসেছি যে এটা কোন ধরনের আইন।
তো আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে কোনো ডেপুটেশন দাবিপত্র পেশ করেছেন এর মধ্যে? অনেক অনেক করেছি আমরা, হাইকোর্টও সুপ্রিম কোর্টও করেছিলাম। হাইকোর্টের উপর ছেড়ে দেওয়ার পরে ও কাগজ আমরা দিয়েছি এখানে। আলাদা করে কৃষিমন্ত্রী কে আছেন এখন? কৃষিমন্ত্রী কে আছেন এখন এই মুহূর্তে? ভূমি সংস্কার ওনাকেও দিয়েছেন। হ্যাঁ, এটাই আমার মাং যে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, যার জন্য আমাদের ওইখানকার বিজেপি সরকার আমাদের উপর টার্গেট করে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সম্পূর্ণ কাগজ আছে, আমরা জমা করেছি অনেক জমি কাগজ আছে। আমারও বর্তমানে ভোটার ছিল পশ্চিমবাংলায়, এখন কি ঝাড়খণ্ডে ভোটার হয়ে গেছে? এখন ওইখানে হয়ে গেছে, কেটে দিয়েছে। তখন বামপন্থী কংগ্রেসের এই মানে ভোটাভুটির ফলে, পঞ্চায়েত বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের ফলে এক ভাগ বলছে যে এরা ওই পারের লোক, চরে বাস করে, যার জন্য ভোট হটিয়ে দেওয়া হোক। যেহেতু আমি কংগ্রেস করি আর সিপিএম করি, কংগ্রেসের লোক বলে একে হটিয়ে দাও। যখন তোর পক্ষে বললাম তো ঠিক আছে, বিপক্ষে বললাম, এই ফলে আমাদের ভোটটাকে কেটে দেওয়া হয়েছে। বিশাল বিশাল সমস্যা দাদা, বিশাল সমস্যা। আমি শুনছি আর অবাক হচ্ছি, মানে এই ধরনের সমস্যা আমি কোনোদিন পাইনি। এর আগে হয়েছে বিভিন্ন ধরুন সুন্দরবনের দিকে দুস্থ এলাকাতে গেছি, সেখানে অনেক সময় কি হয়েছে, আয়লাতে ভেসে গেছে, আবার পরে জেগে ওঠার পরে আবার মানুষ সেখানে বসবাস করেছে, সেখানে মাছ চাষ করেছে, কেউ নানা রকম কাজকর্ম করেছে। কিন্তু এই ধরনের সমস্যা আমি কোনোদিন দেখিনি, যেখানে বাংলার মানুষ হয়ে তাদের বাধ্য হয়ে এখন চর জায়গার ফলে তারা ওই সাইডে চলে যেতে ঝাড়খণ্ডে ভোট দিচ্ছেন। তারা এখানকার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে, আবার ওখানে চাকরি বাকরি করতে গেলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছে, জমির দলিল চাইছে 1932 সালের। এটা কি, এটা কি হচ্ছে? যাই হোক, আমরা শুনবো এরপরে আর কি আছে নতুন। হ্যাঁ বলেন। গ্রাউন্ড লেভেল রিপোর্ট আপনি যাদের কাছে পেলেন সবাই ভুক্তভোগী, এবং আপনার গ্রাউন্ড লেভেল রিপোর্ট হলো। আপনি ওখানে যেতে চাইছেন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার এই চ্যানেল মধ্যে আপনারা এটাকে প্রচার করবেন। আর আমার দুটো কথা আছে আপনার কাছে, মানে এটা যেহেতু গঙ্গা জাতীয় নদী, এবং এই যে গঙ্গার যে বিপর্যয়, গঙ্গাজনিত কারণে যে বিপর্যয় হচ্ছে, যেটা মানে ন্যাশনাল ক্যালামিটি হিসাবে ট্রিট হয়, মানে এর মোকাবিলায় জাতীয় স্তরে হয়, জাতীয়ভাবে যেন হয়, এটা একটা কেন্দ্র সরকারকে কাছে আমাদের এটাকে পৌঁছে দেওয়া। আর পশ্চিমবঙ্গ সরকারকে ভূমি আইন যেটা ছিল আগে, সেই ভূমি আইনটা পুনরায় ফিরে নিয়ে আসা। কৃষকের জমি, মানে একে তো গৃহবাড়ি, ঘর বাড়ি, জমি জায়গা সমস্ত কিছু ছন্ন বিচ্ছিন্ন হচ্ছে, জীবন ছন্ন বিচ্ছিন্ন হচ্ছে। তারপরে জমিটার ক্লাসিফিকেশন অটোমেটিক্যালি পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে আমার রায়ত সম্পত্তি আমাকে কিছু না এই করে আমি মানে বিপর্যয়ের সম্মুখীন হয়ে আমি হারিয়ে গিয়ে সরকার কি করলো, আমাকে কোনো কিছু না দিয়েই, কোনো ক্ষতিপূরণ না দিয়ে আমার জমির মালিক উনি কি করে হয়ে যায় সরকার, আমাকে বঞ্চিত করার জন্য। মানে গঙ্গায় ভাঙনে চর জাগলে সেটা খাস জমি হয়ে যায়। হ্যাঁ, খাস জমি মানে ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট জমি হয়ে যায়। সরকার গভর্নমেন্ট বলছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, জল সম্পদ মন্ত্রণালয়ে চলে যাচ্ছে। আরে বাপ রে। তো এখন আমার জমি, আমি জাতীয় বিপর্যয়ে পড়ে আমি জমি হারালাম, আর আমার সম্পদ মানে সরকারের সম্পদ হয়ে গেল, আমার কিছু না জানিয়ে, আমাকে কিছু না দিয়েই। সুতরাং আমি সরকারের সম্পদ, আমার জমিটাও সম্পদ। সুতরাং আমার যে পুনর্বাসন, আমার যে লস হলো, আমাকে দেখার ব্যাপার, বা আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাববার, আমাদের প্রত্যেকের মানে যারা ভুক্তভোগী তাদের প্রত্যেকের সংসার, তাদের বাচ্চা কাচ্চা, তাদের মানে বাসস্থান, তাদের কর্মসংস্থানের সমস্ত কিছু সরকার যেন ভাবুক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই যে মাননীয় পশ্চিমবঙ্গের মানে মুখ্যমন্ত্রী, তিনি তো মানে খুব সদয়, তিনি উন্নতি পছন্দ করেন, এবং তিনি এই গ্রাউন্ডগুলো খোঁজেন কোথায় উন্নতি করা যায়। ওনার জন্য আমাদের বার্তা, ওনার কাছে আমাদের মানে অ্যাপিল, রিকোয়েস্ট, উনি যেন সেই কৃষি আইনটাকে আবার পাল্টে নিয়ে আসে, এবং মানে জনহিতার্থে যা যা করার দরকার এই ব্যাপারে যেন তিনি ভূমি সংস্কার আইনটাকে ঠিকঠাক জনহিতার্থে নিয়ে আসেন। ধন্যবাদ। এবারে আমার যেটা শুনে মনে হলো, এই সমস্যার একমাত্র সমাধান করতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে গেলে এখানে যে ধরনের সমস্যাগুলো আইনি বা যে চর সমস্যা কিছুটা সমাধান হতে পারে। কিন্তু একই সাথে তারা দাবি তুলছেন, যেহেতু গঙ্গা নদীটা কোনো রাজ্যের সম্পত্তি নয়, এটা যেহেতু একটা কেন্দ্রীয় ব্যাপার, ফলে কেন্দ্রীয় গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য কোটি কোটি টাকা শ্রাদ্ধ করেছে এর আগে মোদিজি। তো সেই প্রকল্পের আওতায় এনে তার একটা পার্মানেন্ট সুরাহা কিন্তু তিনিও চাইলে করতে পারেন। এই জন্য তারা কেন্দ্র সরকারের কাছেও দাবি তুলছেন। কিন্তু আর কিছু বলার আছে আপনাদের? হ্যাঁ, সংক্ষেপে বলুন। আমি সংক্ষেপে, আমরা চরবাসী, আমরা বাঙালি, কিংবা বাঙালি স্বপ্ন দেখি, বাঙালি খাদ্য খাই, মাছ ভাত খাই। আমার কথা হলো যে আমাদের যে পশ্চিমবঙ্গ জমি, আমরা পশ্চিমবঙ্গে ছিলাম, নদী কাটনে ওই পারে গেছি, আমাদের জমিটা শিকস্তি হলো পিয়ারপুর মজা 22টা মজা। আমাদের আহ্বান, আমরা ডিএমের কাছেও গিয়েছিলাম মালদা, অনেক কিছু বলেছি। আমার আহ্বান কি, যে পৌরসেবা যে দিবে আমাদের, এখন আমরা একুলো নয় ওকুলো নয়, আমরা পৌরসেবার আন্ডারে আছি।
আমরা বাঙাল সরকারের কাছে আহ্বান রাখছি যে আমাদের শ্রীকস্তিটা ভাঙা হোক আর আমাদের সার্ভে জমিটাকে করা হোক। সার্ভে করা হোক। হ্যাঁ, একটু একটু নতুন কিছু বলবেন, মানে একই রিপিট না, বলুন নামটা বলুন আর এলাকার নাম বলুন। আমার নাম আব্দুল্লাহ, আমি দক্ষিণ কাল্যচক আমার ইয়ে পড়ে। তো অনেক লোক তো অনেক কথা বললো, তো আমি দুঃখের কথা বলি। নদী ভাঙনের ফলে কি হয় আমাদের, একজন মহিলা কান্না করছে, তার কান্নার আওয়াজটা আসছে, সে হিন্দু মহিলা, হে ভগবান, হে ঠাকুর, তুমি আমার স্বামী নিয়েছো, তবু আমি কেঁদে চুপ করে থেকেছি। তুমি আমার সন্তানকে নিয়েছো, তবু আমি চুপ করে থেকেছি। কিন্তু আজকে আমার জমি জায়গা ভিটে মাটি সেটাকেও তুমি নিয়ে নিলে। একজন হিন্দু মহিলা বলছে। একজন মুসলিম মহিলা কান্না করছে, তারও স্বামী ছেলে সব কিছু গেছে। সে বলছে যে আমি আজ থেকে আর আল্লাহ বা ভগবান কিছু আছে কিনা আমি আর বিশ্বাস করি না। কারণ যে দুঃখের ওপরে এত বড় দুঃখ কি করে দিতে পারে যদি আমাদের সৃষ্টিকর্তা থাকে আর কিছু। তাদের পাশে আমরা গেছি, দেখেছি, কিন্তু তাদের কথাগুলো যেগুলো দেখেছি সত্যি তাদের কথার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। কারণ যে আমি তার একটা প্রমাণ, আমার বাপ দাদারা বেশ কয়েক ভাই আছে, আমার সকল যেগুলো আত্মীয় আছে আমি নিজেই চিনি না। আমার নিজের অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাচ্ছে, আত্মীয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শুধু একটাই কারণ, যেটা নদী ভাঙন সমস্যা। এর জন্য সরকার আমাদের কতটুকু কি দিয়েছে এই ব্যাপারে আপনাকে বলি। প্রায় 1200-1400 বাড়ি পড়েছে, সেখানে 200 পরিবারকে বসিয়েছে হাই টেনশন তার। হাই টেনশন, যেখানে হাই টেনশন তারের যে কর্মচারী লোক আছে তারা এসে এখানে কি করে বসাতে পারে। সব সময় তারের একটা শব্দ গো গো শো শো একটা শব্দ হয়। আর কিছু লোককে বসেছে আবার নদীর ধারে, সেখানেও প্রায় 140 পরিবার, কিন্তু তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। আবার নদীর ধারে সেটা একটা স্কুল ফিল্ড, আবার ওখানে একটা রাজনীতি ইস্যু, ওখানে আবার একটা মন্দির করে দিয়েছে, মন্দির ছিল না মন্দির করে দিয়েছে, ওখানে আবার একটা এটা নিয়ে একটা নতুন করে রাজনীতির ইস্যু শুরু করেছে। ওখানে মন্দির জোগাবার জন্য মন্দির করে দিয়েছে, ওটা জোগাবার জন্য 7-8টা পুলিশ, এবং আবার সরকার ডিএম অর্ডার দিচ্ছে যে না এটা হবে না, ওখানে যেটা গাছ আছে সেটা কেটে ফেলতে হবে। মানে দুই দিকেই সাপোর্ট করছে সরকার, এবং সেখানকার পাবলিক জনগণকে অশান্তির শিকার হতে হচ্ছে। এটা হচ্ছে আমার বক্তব্য। তো মানে কি বলবো, আজকে আমার কিছু বলার নেই। যাই হোক, আমি গিয়ে গ্রাউন্ড রিপোর্ট যখন করব তখন বিস্তারিত দেখার পরে বোঝার পরে অবশ্যই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও আমরা শেষ মুহূর্তে শেষ মানে মোটামুটি আমি মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের আমাদের মন্ত্রী, মানবিক মন্ত্রী, কাজ করা মন্ত্রী, মানুষের মন্ত্রী, সত্যি আমি বলতে চাই, আপনি বলছেন যে আমি বাংলা ভাগ হতে দেব না, সত্যি কথা তো, আমরাও তো চাই বাংলা ভাগ না হোক। তাহলে বাংলা ভাগ যে হয়ে গেছে আপনি ওটাকে কেন প্রতিরোধ করছেন না? 2.5 লক্ষ লোক যে চলে গেছে, আপনার 240 বর্গ কিলোমিটার জায়গায় যে আপনি ঝাড়খণ্ডকে দিয়ে দিচ্ছেন কেন? সেটা কেন করতে দিচ্ছেন? ওইটা আপনি করো। আপনার কাছে আপনার চ্যানেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে মানুষগুলোকে দেখছে আপনারই মানুষ, এগুলো আপনাকে ভোট দিয়ে পাস করিয়েছে, এই মানুষগুলোকে বাঁচাবার জন্য দুটো কাজ করতে হবে, 2 থেকে 3টে। এক হচ্ছে আপনাকে ওই 11 নম্বর ধারাকে পুনরায় আনতে হবে। 2 হচ্ছে বাংলা ভাগ হতে দিতে হবে না, ওই জমিটাকে ফিরিয়ে আনতে হবে। 3 হচ্ছে আর একটিও টাকা আপনাকে রাজ্য সরকারকে গঙ্গা ভাঙন প্রতিরোধের নামে খরচ করতে হবে না। আপনি এই টাকাটাকে পূর্ণ পুনর্বাসনে লাগান আর কেন্দ্রীয় সরকারকে চাপ দেন, আমরা কোন নিয়ে যান, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাব কেন্দ্রে, প্রধানমন্ত্রীর কাছে, আমরাকে নিয়ে চলুন, স্থায়ী গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ কেন্দ্রীয় সরকারকে দিয়ে করেন। এই দাবি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি করছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি এটা দেখবেন দয়া করে। আর আপনার মন্ত্রীর উপরে সব ছাড়বেন না, আপনাকে হয়তো অনেক কথা না জানিয়ে করছে এগুলো, দয়া করে বলছি আপনি নিজের চোখে যান, নিজের চোখে দেখে আসুন ওই মানুষগুলোর দুঃখ দুর্দশা। যাই হোক, ধন্যবাদ আপনাদের। আর কি বলবো, কিছু বলার নেই। আপনার ভিডিওটা দেখলেন, আপনার মতামত দেবেন, আপনাদের যারা ওখানে অঞ্চলের মানুষ দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে দেবেন। কিন্তু আমি এটা নিয়ে অবশ্যই খুব শীঘ্রই যাব, এবং সত্যি সত্যি ওখানে কি সমস্যা সেটা নিজের চোখে দেখতে চাই, উপলব্ধি করতে চাই। ধন্যবাদ, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।